বিভাসদা, তোমাকে নমস্কার। তুমি আবার নমস্কার কি? তোমাকে কি বলবো? আমার ভালোবাসা। আদাব। সিনেমায় যেটা একটা বড় ধরনের সমস্যা, যে সিনেমায় বিশেষ করে তোমার কমার্শিয়াল সিনেমায় যেটা সবসময় একটা ডিমান্ডিং হচ্ছে ফ্রন্টাল ফেস দেখানো, কিন্তু আমরা নাট্যমঞ্চে কিন্তু অনেক সময় ব্যাকস, একটা অ্যাক্টরের ব্যাক দেখাই, এবং ব্যাক থেকে সে হাঁটছে, কথা বলছে, সে যে কথা বলছে কখনো কখনো আমরা দেখাই যে তার কথা বলছে তাকে দেখা যাচ্ছে না। ব্যাক টু স্টেজ, এই যে ব্যাক টু স্টেজ যে এটার যে শৈল্পিক উৎকর্ষতা, এটা সিনেমায় খুব একটা সম্ভব হয় না। অনেক ভালো ভালো ডিরেক্টর অতিরিক্ত সারা পৃথিবীতে দুইজন তিনজন হয়তো আছে যারা ব্যাক টু ক্যামেরা শট নিচ্ছে, কিন্তু আমরা একজন অভিনেতা সমগ্র অবয়বটাই মঞ্চে কিন্তু উপস্থিত করি, একবার পা থেকে মাথা পর্যন্ত। তোমরা লাস্ট লিয়ার ছবিটা দেখেছো কিনা? লাস্ট লিয়ার ছবিতে ওটা হচ্ছে উৎপলত্বের একটি নাটক আছে, আজকের শাহজাহান, সেইটা তুমি নিশ্চয়ই দেখেছো। আজকের শাহজাহান অবলম্বনে করেছে। যখন অমিতাভ বচ্চনকে বলা হয় যে আপনি কেন সিনেমায় অভিনয় করতে চান না, সিনেমায় এই জন্য আমি অভিনয় করতে চাই না, তোমরা ক্লোজ আপ নাও, তোমরা যখন আমার ফেসটা দেখাচ্ছ, আমার পা কি করছে এটা আমি দেখাতে পারছি না, আমার হাত কি করছে এটা আমি দেখাতে পারছি না। তো এই যে বিষয়টা, যে একটা সামগ্রিক অবয়ব, এই যে আমার সামনে বসে আছে কালকে এই পুরী, কি পুরী তুমি? নেওলাপুরীর পীর সাহেব। নেওলাপুরীর পা থেকে মাথা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তার ফেসের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তার পাটা দেখতে পাচ্ছি, তার সমস্ত অবয়বটা দেখতে পাচ্ছি। তো অভিনয়ে যখন একজন অ্যাক্টর মঞ্চে অভিনয় করে, তখন কিন্তু তার সামগ্রী, যেমন বিভাসদা তোমার মাদক মালঞ্চিকরণটা মনে আছে, তুমি যখন বদনা নিয়ে যাচ্ছ, তখন কিন্তু একজন লোক যে সকালে প্রাতঃকৃত্য করতে যাচ্ছে, তার টোটাল বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি। আমি হইছি বলা রাজা রুজি, হাতে বদনা দিকে বুঝতে আসো কি কম্প করতেই জঙ্গলে আইছি। রাজাও পুঁজিরও ফরজাও এই কম্পটি না করলে কারোই শরীর মন ঠিক লাগে না। আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি একবার আরে এটা আবার কেটা গাছের তলায় সোনার পুতলা ধান শুয়ে রয়েছে। শরীরের ঝুঁকিতে আধা জঙ্গল ফসল হইয়া গেছে। সত্যি কথা বাপরে বাপ, তুই আমার লোকে যাইবে? কেন
এই যে মানে ফুল এক্সপোজার অফ এ হিউম্যান ক্যারেক্টার আর এ হিউম্যান বডি, এই ব্যাপারে কিছু বলো যে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা এখন সারা বিশ্বে, এখন থিয়েটার, যেমন আগে এক সময় আমরা বাংলা থিয়েটার করব বার্লিনে গিয়ে, ওটা কে বুঝবে? কেউ বুঝবে না, কারণ বাংলা ভাষায় থিয়েটার হচ্ছে। কিন্তু আমরা কিন্তু কালক্রমে চর্চা করে করে, যেমন আমি আমার রারাং নাটকটি যখন আমি দিল্লি স্কুল, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় করি, তখন আমার দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন ওই যে আমেরিকান রামলীলা করেছে যে শেখনার নাটক দেখার পরে আমাকে যখন ইন্টারভিউ বললাম যে তুমি তো ভাষাটা বুঝতে পারো না, বুঝতে নো, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে বলতে পারবো কোন দৃশ্যে কি ছিল। এবং এটা সম্ভব হয়েছে যে ওই নাটকে প্রচুর বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এবং আমরা থিয়েটারেও কিন্তু একটা ইন্টারন্যাশনাল বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার আমরা কিন্তু শুরু করেছি। আমরা এখন বোঝানোর চেষ্টা করি যে শুধু ভার্বাল থিয়েটার না, তার সাথে একটা বডি ল্যাঙ্গুয়েজকেও আমরা যুক্ত করার চেষ্টা করি, এবং সেই চেষ্টা বিভাসদা অনেক আগের থেকেই করছেন। এই প্রসঙ্গে একটা কিছু না, ব্যাপারটা হচ্ছে আমরা একটু সিনেমা এবং থিয়েটারের তুলনামূলক আলোচনায় চলে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিনেমা এতটাই এগিয়েছে, এই যে বললে যে তুমি লং শটে একটা লোককে ধরে এগিয়ে যাচ্ছে। আমার মনে আছে যে কোজেনসেভের যে হ্যামলেট, এটা সেখানে হ্যামলেটের যে সলিলকি হচ্ছে, এবং সে বলছে আমরা স্টেজে দাঁড়িয়ে কী বলবো, টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন, বলে এখানে দাঁড়িয়ে থেকে বলবো বড় জোর ওখানে যেতে পারি। কিন্তু ও দেখছে যে একটা পাথুরের জায়গা, আর চারদিকে একটা কঁকর কঁকর করে আওয়াজ হচ্ছে, মুরগিরা কিরম ছুটে বেড়াচ্ছে, তার মধ্যে দিকে ও ওই পাথুরের জায়গাটা অতিক্রম করতে করতে আসছে, আর ও কিন্তু মুখে টু বি অর নট টু বিটা পেছনে তোমার ইয়েতে অফ ভয়েসে আসছে। সিনেমার মিডিয়ামটা এত বেশি, মানে কি বলবো, এত বেশি মুক্ত, অর্থাৎ নানা রকম কাজ করা যায়, কোনো প্রতিবন্ধকতা নেই সেই সেন্সে, কিন্তু হ্যাঁ, এবং বহু এক্সপেরিমেন্টাল কাজ এরকম হয়েছে, এবং একদম সাইলেন্ট ছবি হয়েছে। সাইলেন্ট ছবি যখন হতো তখন তো কোনো কথা ছিল না, কথা ছাড়াই ছবি হয়েছে, কি অসাধারণ সব ছবি হয়েছে। চার্লি চ্যাপলিনের ছবি, তার তুলনা চলে। শুধু চার্লি চ্যাপলিন নয়, সাইলেন্ট যুগে জার্মান ফিল্ম, বিশ্ববিখ্যাত সমস্ত ছবি তৈরি হয়েছে। আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা হ্যাঁ একসঙ্গে আমার পুরো শরীরটা দেখতে পেয়েছি সিনেমাতে, ওরকম দেখাতে পারে, পুরো বডিটা পা থেকে মাথা পর্যন্ত ওরকম দেখাতে পারে, কিংবা পায়ের ক্লোজ আপ এটা নিতে পারে, পা নাড়াচ্ছে এটা নিতে পারে, আবার আমি এরকম বসে আছি তার ক্লোজ আপও নিতে পারে। সুতরাং প্রত্যেকেরই নানা রকম সম্ভাবনা রয়েছে। কতটা ক্রিয়েটিভলি তুমি ভাঙতে পারো, প্রথাকে ভেঙে নানা রকমভাবে ব্যবহার করতে পারো, এবং তুমি যা দেখাতে চাও সেটা দেখাতে পারো, সেই ব্যবস্থাটা রয়েছে। ধরো মাইমের তো একটা মাইমে দেখাচ্ছে, কিন্তু মাইমে হাঁটছে, মাইমে ইয়ে করছে, কিন্তু হাঁটাটা সাইলেন্টলি কোনো কথা না বলে যদি একটা লোক হাঁটতো তাহলে তো মাইম বলতো না। কিন্তু মাইমটা কিন্তু শিল্প হয়ে যাচ্ছে তখনই যখন সে নির্বাক হয়ে কিন্তু সে একটা স্টাইল নিয়ে বোঝাচ্ছে যে সে হাঁটছে, সে বোঝাচ্ছে হাঁটছে। হ্যাঁ, এই যে এই বডি, এইটা একটা স্টাইল। হ্যাঁ, কিংবা একটা জলের গ্লাস রাখলো এখানে, এইরকম করে রাখলো হাতটা দিয়ে, যাতে বোঝা গেল যে এরকম একটা সারফেসে রাখছে সে। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের এমনি থিয়েটারেও আমরা যাই করছি না কেন, সেই বডি ল্যাঙ্গুয়েজ বলো, বলো, আমরা কিন্তু একটা কিছু প্রকাশ করার জন্যই বডি ল্যাঙ্গুয়েজটা মানে ব্যবহার করছি। কিন্তু আমার দর্শকের কথা ভেবে, আমার অডিটোরিয়ামের কথা ভেবে, আমার স্পেসের কথা ভেবে, আমার কী বলবো স্ক্রিপ্টের কথা ভেবে, আমার বিষয়বস্তুর কথা ভেবে, আমার দর্শকের কম্পোজিশনের কথা ভেবে, দর্শকদের ক্লাস ক্যারেক্টারটা কী সেই কথা ভেবে আমি কিন্তু অনেক সময় পাল্টে যেতে পারি, সেইভাবে বডি ল্যাঙ্গুয়েজটা আমি তৈরি করতে পারি। হ্যাঁ, সেইখানে প্রক্সিমিটি টু দ্য স্টেজ,
অনেক দূরে দর্শক বসে থাকে, আবার এখানেও দর্শক বসে থাকে। সমস্ত ব্যাপারটা হিসেব নিয়ে সমস্তটাই কিন্তু মানুষ তার নিজের মতো করে তার হিসেবগুলো তৈরি করেছে, করে নেয় এক একটা ব্যাপারে, এক একটা জায়গায়, এক একটা স্পেসে সে কিন্তু সেরকমভাবেই করে। সুতরাং ওটা একরকম, আমাদের শুধু বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সিনেমার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে না, সিনেমার সাংঘাতিক বডি ল্যাঙ্গুয়েজ সিনেমার মাধ্যমেও দেখানো হয় এবং সেটা দেখা যায়। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার আমাদের থিয়েটারেও একসময় আমাদের বাংলা থিয়েটারের একটা সমস্যা, এটা খুব ভার্বাল থিয়েটার। আমরা যদি দেখি সেটা থিয়েটারের ডেভেলপমেন্ট হিসেবে তুমি বলতে পারো, ঠিক না না হ্যাঁ, ভার্বাল থিয়েটার যেমন ধরো গিরিশ ঘোষের সময় থেকে শুরু করে একেবারে শিশির ভাদুরী পর্যন্ত আমরা যদি দেখি যে সংলাপের কারুকাজ, কিন্তু এটা আমাদের সৌমিত্র বলতেন যে 90% হচ্ছে ভয়েস অ্যান্ড ডায়ালগ ডেলিভারি, কিন্তু পরবর্তীকালের আধুনিক ডিরেক্টররা, থিয়েটারের আধুনিক ডিরেক্টররা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, সাইলেন্সের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। তো এই যে ট্রানজিশনটা, যে আমাদের ভার্বাল থিয়েটার থেকে আমরা এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজকে যুক্ত করে যে আঙ্গিক থিয়েটারটা তৈরি করলাম, সেই ট্রানজিশনের কথা। হ্যাঁ, ট্রানজিশনের কথা, সেটা কিন্তু ওই থিয়েটারটা আমি আবারও বলছি, যখন নতুন থিয়েটার তৈরি হচ্ছে না, যে আন্দোলনটা চলছে, তখনই কিন্তু এইগুলো পরিবর্তনগুলো আসতে শুরু করেছে। শিশিরবাবুর আমলে কি হয়েছে আমার দেখা নেই, কিন্তু সংলাপ নির্ভর তো ছিল বটেই, ভীষণভাবে সংলাপ নির্ভর ছিল। আমি যখন গিরিশ ঘোষের বলিদান করি, তখন বলিদানের ছিল কত 32টা না 34টা সিন ছিল। সেইটাকে নামিয়ে কমাতে 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 অনেকখানি কমিয়ে দিই, সময়ের দিক থেকে কমিয়ে দিই। ডিউরেশন ছিল 4 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম, কিন্তু আমি করি বলিদানের কোনো কি বলে এসেন্স নষ্ট না করেই করি, এবং একটা শব্দ যোগ না করেও করি। কোনো সংলাপ আমি নিজে লিখিনি, সেই গিরিশবাবুর সংলাপ নিয়েই করি। কিন্তু আধুনিক দর্শক, এখনকার দর্শকদের কাছে সেটা যাতে গ্রহণীয় হয় সেভাবেই করেছি, এবং সেখানে নিশ্চয়ই ওইগুলো এসছে তুমি যেটা বললে, যে ওই যে বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার, ওই যে অভিনয়ের, আসলে বডি ল্যাঙ্গুয়েজ না, আসলে টোটাল অভিনয়ের ধারাটাই। নমস্কার, আমার নাম কালী ঘটক। ঘটক আমার পদবী নয়, ঘটকালী আমার পেশা, তাই লোকে আমায় ডাকে কালী ঘটক। আমার নিবেশ এই কলকাতা শহর, তবে আপনাদের আজকের এই কলকাতা 300-তে নয়, আমি আসছি আজকে সেই কলকাতা 200 থেকে, মানে সেই গিরিশ ঘোষের কলকাতা থেকে। সন 1905 ইংরেজিতে বাবু গিরিশচন্দ্র ঘোষ মশাই রচনা করেছিলেন বলিদান নাটক। সেই নাটকেরই একটি অতি সামান্য নগণ্য চরিত্র আমি। আমার কাজ দুই পক্ষকে বুঝিয়ে সুঝিয়ে পাত্র পাত্রীর 4 হাত কোনো মতে এক করে দেওয়া। তারপর কার হাত পুড়লো, কার কপাল পুড়লো, কার ঘর পুড়লো, সেসব দেখার কাজ আমার নয়। আরে আমাকে কে দেখে তারই বলে ঠিক নেই। তবে হ্যাঁ, যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছিল, আজকের আপনাদের এই কলকাতা 300-তেও আমার মতো ঘটক আছে, ঘটকালী আছে, তার পরিণাম পরিণতিও আছে। তাই সাহস করে এই অতি প্রাচীন কাহিনী আজকে পরিবেশন করতে চলেছি আপনাদের কাছে। দেখা যাক সেই 1905 সনের দর্পণে আমরা আমাদের নিজেদের মুখগুলো ঠিক ঠিক চিনতে পারি কিনা। বোঝামন রায়, আপনি যেমনটি চান তেমনটি ঠিক করে এইছি। এবার আমায় কি বিদায় দেবেন বলুন। সম্বন্ধটা কি শুনে? ছেলে কলেজে পড়ছে, এন্ট্রেন্সে জলপানি পেয়েছে, দোষের মধ্যে বাপ নেই, দেখতে একেবারে কার্তিক, 2টি মাত্র ভাই, আর বাপ বিষয় যা করে গেছে তাতে 3 পুরুষ চাকরি না করলেও চলবে।
আমার মুখে আপনার মেয়ের কথা শুনে ছেলের মা তো একেবারে ঢলে পড়েছে। ওই 3,000 টাকার ভেতরেই সেরে দেবো। 3,000? বলো কি? আরে আমাকে বেচলেও তো 3,000 আসবে না। তা বললে কি হয় বোঝামশাই? বর বাঁধা রোশনাই করে আসবে, সেই মজলিসে আপনাকে তো মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে বার করতেই হবে। আমি বলছি বোঝামশাই, এ সম্বন্ধ হাতছাড়া করবেন না। যেমন করে হোক ধার দেনা করে হলেও মেয়েটাকে দিয়ে দিন। আর ঈশ্বর ইচ্ছে এই মেয়ে জামাই বেঁচে থাকলে পরের দুটোর জন্য আপনাকে আর ভাবতে হবে না। ওই দেখুন মা যেন কি বলতেছেন। মাগো, সব শুনলেন তো? এবার বোস জামশের মতটা কর। আমি একবার ঝট করে ঘনশ্যামর বাড়ি থেকে ঘুরে আসি। একবার পুজোয় বসে গেলে আর দেখা হবে না। হ্যাঁ গো, এখনো ভাবছো এমন সম্বন্ধ কেউ হাতছাড়া করে? বাঁধা সাদা দিয়ে যেমন করে হোক বিয়েটা দাও। ভাবছি গেনে, ভাবছি অনেক কিছু। হাতে মাত্র 300টা টাকা, ব্যাস। বাকি সব টাকাই তো ধার করে জোগাড় করতে হবে। যা বলে গেল তাতে তো 2,000 টাকার কমে কিছু হবে বলে মনে হচ্ছে না। এই দেখ, তাহলে এতক্ষণ ধরে আপনাকে বললামটা কি? আপনার নিজের জিনিস আপনি নিজে গিয়ে দেখে আসুন, ব্যাস চুকে গেল ল্যাটা। হ্যাঁ, একটা গাউন কিনে নিয়ে চলুন দেখি। সেইটি পরিয়ে যখন মেয়েটিকে বার করবে না, আপনি যদি ইহুদিদের মেয়ে না ঠরান তো কি বলেছি? লেখাপড়া জানে? জানে মানে? আদরের মেয়ে বা মাস্টারনি রেখে লেখাপড়া শিখেছে। আচ্ছা, একটু করে তা যদি শোনেন তাহলে থিয়েটারে যাওয়াই আপনি ছেড়ে দেবেন। তাছাড়া যখন জ্যাকেটটি গায়ে দিয়ে বিনুনিটি দুলিয়ে হারমোনিয়ামটি বাজিয়ে গানটি ধরে না, মনে হবে যেন গহরজান বায়না এসেছে। রস আছে তো? সে আর বলতে, নাটক করছে, নভেল পড়ছে, মুচকি মুচকি একটু একটু হাসছে, মুখে পাউডার ঘষছে, বুরুশ দিয়ে শীতে বাগাচ্ছে, সিল্কের রুমালে এসেন্স ঠেলে নাকের গোড়ায় ঘন ঘন নাচছে। তবে ওই যদি হারি হেসেলের নাম করেছেন কি মুচ্ছ যান, আপনার নিজের জিনিস আপনি নিজে গিয়ে দেখে আসুন না, ব্যাস। ওই একটা কথা বলছিলাম, আপনার ওই আপনার মা ঠাকুরের হাঁটা একটু বড়, তা কিন্তু আপনাকে বুঝিয়ে সুঝিয়ে একটু মাপে নিয়ে আসতে হবে। এই যে ঘটক ঠাকুর, আরে এসো গিন্নি ঠাকুর, এসো এসো। আমার মোহিতের সম্বন্ধ ঠিক করা তোমার মতো ঘটকের কম্য নয়। কোন ঘটকের কম্য? দেখবি ঘটকি ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে ভেবেছো? ওই কালী ঘটকের মেয়েকে বিয়ে করবো না, বিয়ে করবো না, যাও। আরে শোনো শোনো গিন্নি ঠাকুর, সম্বন্ধটা কি এনেছি একবার ভালো করে কান পেতে শোনো। করুণাময় বসের বড় মেয়ে নৈকিষ্যি কুলিনকায় 2 সেট গয়না, 1 সেট সোনা, 1 সেট জড়োয়া। সে গয়না কি একেবারে পাথরের মতো ভারী। তাছাড়া ঘড়ি, ঘড়ির চেন, হীরের আংটি, খাট বিছানা, দান সামগ্রী তো আছে। আর নগদ? নগদ? হ্যাঁ, ওই নগদ ওইখানটায় একটু আটকাচ্ছে। ওই একটি বলে টাকা আমি দেবো না, বলে কুলে মানে আমার চেয়ে ছোট সেই ঘরে মেয়ে দিচ্ছি, টাকা দেবো কেন? তবে জেনে রাখো 1000 টাকার একটা কোম্পানির কাগজ যৌতুক হিসেবে দেবে বলে ঠিক করে রেখেছে। রেখে দাও তোমার কোম্পানির কাগজ। মহিলার মন হয়েছে তাই কম সমে রাজি হচ্ছে। পুরো 2,000 টাকা দিতে হবে। আর সোনার গহনা আমি 200 ভরি ওজন করে নেব। তাছাড়া দান সামগ্রী যা দেবে সব রূপর দিতে হবে। আমার পাশ করা ছেলে, একটা বাড়ি দিলে তবে ঠিক হয়। ভুঁয়ে গয়না উড়ে যাবে? অমন ভারী ভারী কোণে গয়না কেউ দেয়? আর অতগুলো যে টাকা ঢাললাম, সে কথা বুঝি মুখে আনলে না? টাকা ঢেলেছ না, আরো এতটি ঢাললেও মন উঠত নি। ওই টাকার নেগে মায়ে পয়ে বচসা হচ্ছে। জামাই পা ঠুকে বলে, দাম টাকা দে। এই ঝাঁকারে তো ও ঝাঁকারে, ও ঝাঁকারে তো এ ঝাঁকারে। ওই মাগিও যত হাত পা চালে মুখ নাড়ে, তোমার জামাইও তত হাত পা চালে। তারপর 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 আবার কি? ওই ঝি জামাই ছেড়ে মাগি আমার দিকে ঝুঁকলো, বলে এই যে রাজকন্যাকে পাহারা দিতে ঝিয়েছে। আমি রাগ কাটলুম। ওই কলে গিয়ে পা ধুয়ে দুটি ঠোঁট চেপে ভাঙারকে বসে রইল। কেউ বললেন যে দুটি ভাত খেয়ে যা।
কাল থেকে তোকে খেতে দেয়নি নাকি? ওই আজ দুটো দিয়েছিল, দুমুটো খেয়ে আঁচল পেতে একটু মেজে গড়চ্ছি, তোমার মেয়ে এসে আমার পাশটিতে বসে ঘোমটা দিয়ে কাঁদতে লাগলো। বাড়ি বয়ে গালিতে লোক পাঠিয়ে কাটিয়ে আয়। তাই তো মোহিতের মা এমন কুটুম করেছো। আমার অন্যায় হয়েছে, আমার মুখে চুনকালি দাও তো গো। জিনিসপত্র তো দেখলে, এবার কোনের মুখ দেখা। কি গো, তোমায় এমন মুখভঙ্গি দেখিনি কখনো, এমন কান্নাও কখনো শুনিনি। ইচ্ছে করছে যেতে করে। দেখো বাচ্চা দেখো, কেমন নরুকে মেয়ে, সে নরুকে মেয়ে দেখো। আমি তোকে মারলো, বুড়ো বয়সে এমন কলঙ্ক নিচে বউ করিয়ে গেছি। তোর মুইও গুণ মুইও গুণ, আমি তোকে ড্যাম ইট, হয় খ্রিস্টান হয় এমবিএ করবো, নাহলে জাপান মার যাবো। রে মামা, আজকের মেলে যাবো। যাবে বই কি বাবা, নিশ্চয়ই যাবে। এই যে তুই হচ্ছিস যত নষ্টের গুড়া। তুই এমনি মেনি মুখ যে ছানা তোকে পড়লে আনতে পারলেন। আমি যদি তোর মতো বেটা ছেলে হতো তো কোনের বাপের নাক কেটে আনতো। দিদি, আমি তো বর নিয়ে চলেই আসছিলাম, যখন 1200 টাকা পেলে আমি তো উঠেই আসছি। চুপ কর কি, গোধূলি লগ্নের বিয়ে, রাত 3টে বাজিয়ে দিলাম দর কষাকষি করতে করতে, তারপরেই না 300 টাকা বের করলে। ওই ডাটি নিগারটা আমার বাড়িতে থাকবে, ওকে আমি ওয়াইফ করে ডাকবো। ড্যাম ইট মা, মা ভালো চাও তো এটাকে বিদায় করো। আমার একটা পার্টি আছে, আমি যাচ্ছি। বিদেশে যেন এটাকে আমি দেখতে না পাই, মনে থাকে জানো। কি চাই পুলিশের তত্ত্ব। টোটাল অভিনয় ধারা হচ্ছে গিয়ে যে সবকিছু নিয়ে অভিনয়টা করতে হবে, স্পেসটাকে নিয়ে করতে হবে, আমার কোয়াক্টারের সাথে রিলেশনশিপের বেসিসে করতে হবে, আমার মানে প্রেক্ষাপটের যে পটের যেটা দেখা যাচ্ছে সেই সিনের ইয়েতে করতে হবে, রঙের সঙ্গে করতে হবে, আলোর সঙ্গে করতে হবে, সব কিছুর সঙ্গে মিলিয়ে করতে হবে, সাউন্ড সিস্টেমের সঙ্গে করতে হবে, মাইক্রোফোনে অভিনয় করতে হচ্ছে না, খালি গলায় করতে হচ্ছে, সমস্ত কিছুর সঙ্গেই অ্যাডজাস্টমেন্টগুলো করতে করতে আমরা এগিয়েছি, শিখেছি, যার জন্যে এই ধারাটার পরিবর্তন হয়েছে। ওদের ওখানে কিন্তু আগে ওইটা ছিল না, যার জন্যে ওরা কথাই আছে, হ্যাঁ, এগিয়ে যা জোরে বল, ডিরেক্টর বলতো এগিয়ে যা জোরে বল। এটাই ছিল মোক্ষম নির্দেশ অভিনেতাদের প্রতি ডিরেক্টরের। সুতরাং এটা যাতে দর্শকরা শুনতে পারে এবং তোমাকে দেখতে পারে। ব্যাস।